সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এসএসওর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড রন্ধনশিল্পী এবং সিইও সেতুস কিচেন আঞ্জুমাত সেতু। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই আপনার ব্যস্ততা নিয়ে, এখন কাজ নিয়ে কেমন কি পরিকল্পনা চলছে, কাজের ব্যস্ততা কেমন? কাজের ব্যস্ততা তো আমাদের সারা বছরই থাকে, কারণ খাওয়া তো আর থেমে থাকে না, রান্না নিয়ে যেহেতু আমার কাজ তো চলছে। আমি বিভিন্ন পত্রিকাগুলোতে আছি, রেসিপি দিতে হয়, টিভি শোগুলো করি, আর আমার যেহেতু একটা কিচেন আছে সেটা নিয়ে কাজ করছি আমি, আর বিভিন্ন কোম্পানির ফুড ফটোগ্রাফিগুলো করি আমি, এগুলো নিয়ে আর কি ব্যস্ততা যাচ্ছে। আচ্ছা, কোরবানির ঈদ তো দরজায় কড়া নাড়ছে, কিছুদিন পরেই কোরবানি ঈদ, তো খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট তো বাসায় অবশ্যই থাকে। তো স্পেশালি ঈদকে ঘিরে তো নানা পদের খাবারের আয়োজন করতে হয় আপনাদের, যারা আসলে স্পেশালি ঘরে কাজ করে। তো কি পরিকল্পনা রয়েছে এবারে? আসলে কোরবানি যেহেতু মাংসটা নিয়ে এবার কাজ, মাংসটা হ্যাঁ মাছ, তো ওই মাংসগুলো নিয়ে বিভিন্ন ধরনের আইটেম করব আর কি। নতুন কিছু পদ, তারপরে পুরনো কিছু রান্না, যেমন অনেক যেগুলো মুরব্বীরা আবার অনেক পুরনো দিনের রান্নাগুলো খেতে চায়, যেমন সেই আগের ঝুরা মাংস এখন আবার সবাই খুব পছন্দ করছে। তারপরে আপনার যে নেহারিটা করি আমি, কলিজা ভুনাটা করি, কালা ভুনা, আর বাচ্চাদের জন্য এখন মানে নতুন প্রজন্ম যারা তারা স্টেক খায়, স্টেক পছন্দ করে, কাবাব পছন্দ করে, সেগুলো তৈরি করি। একজন পারফেক্ট রাঁধুনি হওয়ার জন্য তো অবশ্যই কিছু গুণাবলী থাকা প্রয়োজন, তো কি মনে হয় কোন গুণাবলীটা থাকা অত্যন্ত জরুরি? আসলে সব কাজ, যে কাজ করবে সেই কাজের করতে হলে সেই কাজের প্রতি একটা ভালোবাসা থাকতে হয়, অফকোর্স, তখনই কিন্তু সফলতা আসে। তেমনি আমাদের এই রান্নার জগতে যদি কেউ আসতে চায়, রন্ধনশিল্পী হতে চায় কিংবা শেফ হতে চায়, তাহলে প্রথমে তাকে যেটা শিখতে হবে, এই বিষয়ে পড়াশোনা করতে হবে, জানতে হবে, এবং ভালোবাসা থাকতে হবে। রান্নার প্রতি ভালোবাসা না থাকলে কিন্তু রান্না আপনাকে মানে আপনার জন্য ভালো হবে না, সুইটেবল হবে না এই পেশাটা। তো রান্নার প্রতি ভালোবাসা থাকতে হবে, তারপর আপনার ধৈর্য থাকতে হবে, এই গুণাবলীগুলি থাকতে হবে। আসলে কবে মনে হলো যে আপনি রন্ধনশিল্পী হিসেবে নিজের অভিষেকটা ঘটাবেন? এটা তো অনেক বছর হয়ে গেল। বিয়ের আগে তো রান্না নিয়ে কোনো মানে পরিকল্পনাই ছিল না, নিজেই রান্না করতে পারতাম না। তখন নিজেই রান্না করতে, বাবার বাসায় তো আসলে রান্না ওরকম হয়নি। আমি জিওগ্রাফির স্টুডেন্ট, আমি তো তখন পড়াশোনা নিয়েই থেকেছি। তো ওটা তারপরে যখন আমার বিয়ে হলো, আমার হাজবেন্ড সেনা অফিসার, তো আমাদের বিভিন্ন জায়গায় পোস্টিং ছিল, বিভিন্ন জেলায় যখন যেতাম ওখানকার বিভিন্ন রান্না খেতাম। আমাদের অঞ্চল ভেদে কিন্তু অনেক রান্না, তো তখন দেখলাম যে আসলে রান্নার কিন্তু অনেক ভেরিয়েশন আছে। বিভিন্ন জায়গায় গিয়েছি আর আমি বিভিন্ন রান্না শিখেছি, সেখান থেকে রান্না করেছি। তো তখন কিছু করা হয়নি, পরে আস্তে আস্তে মনে হলো যে নিজের একটা আইডেন্টিটি করা উচিত, তৈরি করাটা। হ্যাঁ, তারপরেই এই রান্না নিয়ে পড়াশোনা করেছি, তারপরে হলো এইভাবেই আসলে আমার রান্নার জগতে আসা আর কি। আচ্ছা, এখন তো অনেক নতুন উদ্যোক্তা আছেন যারা, এবং স্পেশালি যারা রন্ধন শিল্পী হতে চান এবং রান্নার সেক্টরে আসতে চান, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? যারা এই সেক্টরে আসতে চায় তাদেরকে আমি বলবো যে করণীয় হলো শিখে আসতে হবে, শিখতে হবে। শেখার আসলে শেষ নাই, শিখে আসলেও আরও শিখতে হবে, আপডেট থাকতে হবে, কারণ আমরা কিন্তু এখনও পড়ছি, এখনও শিখছি। তো এই জন্য লেখাপড়া শিখে এটা এই সম্বন্ধে জেনে আসতে হবে। হ্যাঁ, আসলে যে শুধু যে বাসায় রান্না করলাম আর সেটা নিয়েই যে রন্ধনবিদ হয়ে গেলাম, এটা কিন্তু ঠিক না। আসলে বেশি সেটা না, এটারও ভিতরে অনেক লেখাপড়া আছে, অনেক কেমিস্ট্রি আছে, যেগুলো রান্নার মধ্যে কৌশলগুলো খাটাতে হয়। আর হলো আপনার ওইগুলো জেনে বুঝে আসতে হবে, রান্নাকে ভালোবাসতে হবে। তারপরে রান্না নিয়ে কাজ করতে হলে তাকে ধৈর্য থাকতে হবে, ধৈর্য নিয়ে কাজটা করতে হবে, এইগুলো তাকে আসলে করে আসতে হবে। আচ্ছা, এবার আপনার সেতুস কিচেন সম্পর্কে জানতে চাই, কবে থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এখন কাজ কিভাবে পরিচালিত হচ্ছে? সেতুস কিচেন অনেক আগেই শুরু হয়েছিল। প্রথমে এটা রেস্টুরেন্ট ছিল একটা, তো এই রেস্টুরেন্টটা অনেকদিন রান হয়েছে। তারপরে এই মেট্রো রেলের কারণে আমার ওই জায়গাটা যেখানে আমার রেস্টুরেন্টটা ছিল, ওই জায়গাটা আসলে আমার দেশের স্বার্থে দিতে হয়েছে, তখন আমার রেস্টুরেন্ট আমি বন্ধ করে দিয়েছি। তারপরে করোনা আসলো, করোনার সময় সব কিছু বন্ধ ছিল, আমি আর রেস্টুরেন্টটা রান করছি না। বাট
এখন আমি সেতুস কিচেন, যেটা ক্লাউড কিচেন, আর আমি যেটা বেশি কাজ করি পিঠা নিয়ে কাজ করছি এখন, যেহেতু আমাদের ঐতিহ্যবাহী, আমাদের এখনকার প্রজন্ম পিঠা চিনে না, পিঠা শিল্পটা আসলে হারিয়েই যাচ্ছিল। হ্যাঁ, তো আমি এই পিঠা নিয়েই এখন কাজ করছি। আমার পিঠা আমি বিদেশেও পাঠাই, হ্যাঁ, এবং দেশের মধ্যেও। আর অনেকে মনে করে কি শুধু শীতকালেই মনে হয় পিঠাটা খাওয়া যায়, এটা কিন্তু আসলে ভুল ধারণা। পিঠা সারা বছর খাওয়া যায়, হ্যাঁ, 12 মাসই পিঠা আছে। হ্যাঁ, শীতকালের কিছু পিঠা আছে, কিছু সিজনের পিঠা আছে, এছাড়াও কিছু পিঠা আছে সবসময় খাওয়া যায়, হ্যাঁ, এবং হেলদিও সেগুলো। তো আমি এই জন্যই পিঠাগুলো নিয়েই কাজ করছি এখন। আচ্ছা, দেশের বাইরে পিঠা পাঠানোর যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তো এমন কোনো পিঠা পাঠাতে হবে যেটা নষ্ট না হয় বা দীর্ঘদিন থাকে। কোন কোন পিঠেগুলো ভালোভাবে প্রিজার্ভ করে রাখা যায়? মানে আমাদের দেশে কিছু শুকনা পিঠা আছে, নকশি পিঠা, এই পিঠাগুলো আমরা বাইরে পাঠাতে পারি। সিরিঞ্জ পিঠা বলে যেগুলো, হ্যাঁ, পাপড় টাইপের, যে এই পিঠাগুলো আমরা প্রিজার্ভ করে এগুলো আমরা বাইরে পাঠাতে পারি, ওগুলো যেতে। আর এমনিও কিছু পিঠা আমরা যেগুলো অল্প খাবারের জন্য আর কি, বাইরে তো থাকেই, তারা একটা প্রোগ্রাম করবে, তারা তখন বলে যে এরকম ভাবে পাঠাও, তখন কিন্তু কিছু আমরা যে চিতই পিঠা, ওটাও কিন্তু আমরা প্রিজার্ভ করে ফ্রিজ করে ডিপ ফ্রিজ করে পাঠাতে পারি। আচ্ছা, যারা পিঠা অর্ডার করতে চান তাহলে কিভাবে অর্ডার করবেন তারা? আমার সেতুস কিচেন ফেসবুক পেজ, হ্যাঁ, ফেসবুক পেজ আছে, ওখানে বা ওয়েবসাইটে, হ্যাঁ, আমার ফোন নাম্বার আছে, সেখান থেকে অর্ডার করতে পারেন। আচ্ছা, বেশ। পিঠা ছাড়া আর কি কি প্রোডাক্ট এখানে পাওয়া যায়? পিঠা ছাড়া সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়, ফ্রোজেন ফুডও পাওয়া যায়, সব ধরনের। হোমমেড খাবারও কি তারা পাচ্ছেন কিনা? জি, হোমমেড খাবারও পাচ্ছে, দেশি খাবার, বাইরের খাবার। সেখানে কি কি তালিকায় কি কি আছে? দেশি আপনি যদি কেউ চাইনিজ ইটালিয়ান পছন্দ করে, সেটাও কি অ্যাভেলেবল আছে? আর ভর্তা ভাত তো আছেই, ঐতিহ্য আমাদের। আচ্ছা, একজন নারী উদ্যোক্তাদের জন্য তো অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে, স্পেশালি তাদের দেখা গেছে যে ফ্যামিলি সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট হয়, সেটা যদি পেয়ে যান তাহলে তো ভেরি লাকি। দেন আরও বেশি স্ট্রাগলিং থাকে যে বাকি কম্পিটিটরদের সাথে কীভাবে চ্যালেঞ্জিংভাবে ওয়েতে সেটা কন্টিনিউ করা যায়। সেই সব বিষয়গুলো আপনার কাছে কেমন চ্যালেঞ্জিং ছিল বা আপনি কীভাবে ওভারকাম করেছেন? নারীদের উদ্যোক্তা হওয়ার যে বড় চ্যালেঞ্জ, সেটা কিন্তু অর্থনৈতিক। কারণ একটা মেয়ে হয় হাজবেন্ডের থেকে টাকা পাচ্ছে, অর্থনৈতিক সাপোর্টটা, না হলে বাবার সম্পদ থেকে। তো বাবা অথবা হাজবেন্ড প্রথমে কিন্তু সাহস পায় না একটা মেয়ের হাতে কিছু দিতে, ভরসাটা পায় না। সাহস ভরসা যেটাই বলেন, দুটোই কিন্তু তারা পাচ্ছে। এই ভয় পায় যে মেয়েরা মানে পারবে না কিছু, এদের ধৈর্য এত দূর যাবে না, বিজনেস করার মতো সাহস নেই, ধৈর্য নাই, এই চ্যালেঞ্জগুলো করতে হয়। আর আমাদের যেটা হয়েছে, রান্নার বিষয়ে যখন কাজ করি, আসলে আমাদের সমাজে এখনো অতটা ভালোভাবে নেয় না যে একটা মেয়ে একটা হোটেলে রান্না করবে, হ্যাঁ, রেস্টুরেন্টে রান্না করবে, কি বাবুর্চি হবে, অনেকে এটাই মনে করে। বা ঘরের ভেতরে কিন্তু আপনাকে রান্না করতে দিচ্ছে, ওয়াইফ বলেন, মা বলেন, বোন বলেন, এবং রান্নাটা খেয়ে অ্যাপ্রিসিয়েটও করছে, হ্যাঁ। কিন্তু সে যখন এটাকে পেশা হিসাবে নিতে যায়, কিংবা তখনই এটা কিন্তু বাধা আসে, হ্যাঁ, যে কেন বাইরে যেয়ে রান্না করবে, কেন রেস্টুরেন্টে যাবে, হোটেলে যাবে, এখনো ভালোভাবে আসলে নেয় না। বাট এখন কিন্তু এইটা চেঞ্জ হচ্ছে, এখন অনেক চেঞ্জ আসছে, এখন অনেক মেয়েরা হোটেল রেস্টুরেন্টে কাজ করছে, পুরুষের সাথে সমান তালে তাল মিলিয়ে তারা খেলছেন, ঘর সামলাচ্ছেন। সো এই বিষয়গুলো আপনার কাছে কেমন লাগে? আমি তো অবশ্যই এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং পজিটিভলি দেখি, কারণ আমিও একজন নারী উদ্যোক্তা। আমি চাই মেয়েরা সব সেক্টরে এগিয়ে আসুক, কারণ আমাদের দেশের জনসংখ্যার বেশিরভাগই তো নারী জনসংখ্যা। তাহলে আমাদেরকে তো নারীদেরকেই আগে এগিয়ে যেতে হবে, তাহলে আমাদের দেশটা আরো সুন্দর হবে এবং একটা পরিবারও সুন্দর হবে। একটা পরিবারে যখন একটা সমানতালে নারী এবং পুরুষ সবাই কাজ করে, তখন কিন্তু ওই পরিবারের অর্থনৈতিক একটা সাপোর্ট সেটা কিন্তু পাচ্ছে পুরো পরিবারই, সেই সফলতাটা কিংবা সুফল যেটা, ওই অর্থনৈতিক যে সুফলটা তো পুরো পরিবারই ভোগ করছে, তাই না? তো এই জন্য আমি এটা পজিটিভলি দেখি আর কি, যে প্রত্যেকটা নারীরই অর্থনৈতিকভাবে অন্তত একটা স্বাবলম্বী থাকতে হবে দরকার। এই যে এই প্রফেশনে তো নতুনরা যারা আছে, এনারা যদি এটা বাই প্রফেশন নিয়ে ফেলেন, তাহলে তাদের জন্য কি সুযোগ সুবিধা রয়েছে? প্রেজেন্ট ফিউচার দুইটাই ভালো। কারণ দেখেন, এখন এই সেক্টরে কিন্তু অনেক কম মানুষ আসে, শিক্ষিত মানুষ, শিখে বুঝে, না। তো এখন যদি আমি একটা শিখে বুঝে পড়াশোনা করে এই প্রফেশনে আসি, তাহলে অবশ্যই আমার ফিউচারটা ভালো হবে। আর অন্ন, বস্ত্র, বাসস্থান,
হ্যাঁ, মৌলিক চাহিদার প্রথমে কিন্তু অন্ন, খাবারটা তো থাকবেই। হ্যাঁ, তো ফিউচারেও আমি যদি এটা নিয়ে পড়াশোনা করে কাজ করতে চাই, এটার কিন্তু আপনার যে অর্থনৈতিক যে প্রথমেই যে একটা স্যালারি থাকে, এটাও কিন্তু ভালো অন্যান্য প্রফেশনের চেয়ে, এবং এখানে কম্পিটিশন কিন্তু অনেক কম, যেহেতু মানুষ কম আসছে। এই জন্য আমার মনে হয় কি এটার ফিউচার ভালো। মানুষ যদি এটা নিয়ে পড়াশোনা করে এখানে আসে, শেফ হয়, তাহলে অবশ্যই ফিউচার অনেক ভালো। আচ্ছা, রন্ধনশিল্পীর হওয়ার জন্য আপনি গুণাবলী বলেছেন, কিন্তু নিজের যে ইমপ্রুভমেন্টটা এবং সময়ের সাথে সাথে আপডেটেড থাকাটা, কারণ সব সেক্টরেই কিন্তু নতুনত্ব আসছে। একটা সময় আমরা খাবারের ডেকোরেশনটা খুব একটা চিন্তা করতাম না, কিন্তু এখন আমরা পরিবেশনার দিকেও যাচ্ছি যে সেটা কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে টেবিলে। তাহলেই মানে আগে দর্শনার্থী তারপরে গুণবিচারী বিষয়টা কিন্তু খাবারেও এখন বহমান। তো সেই জায়গা থেকে যারা এই রন্ধন জগতে আছেন তাদের জন্য, স্পেশালি তাদের ইমপ্রুভমেন্টের জন্য আপনি কি বলবেন, কি পরামর্শ দেবেন? আমাদের এখন কিন্তু এই রান্নার আগে মানুষ কোথায় শিখবে, কি করবে, কিভাবে আগাবে, এটা কিন্তু বুঝতো না। সে বাসা থেকে রান্না বান্না শিখতো, নিজে নিজেই শিখতো। বাট এখন কিন্তু অনেক ইনস্টিটিউট হয়েছে, সরকারও এগিয়ে এসেছে। আমাদের যেমন এই বিষয়ে কি প্রশিক্ষণ বা এনএসডিএ আছে, হ্যাঁ, এনএসডিএ থেকে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, যেটা ওখান থেকে বিভিন্ন কোর্স করানো হয় কুকিং বেকিং এর উপরে, হাইজিনের উপরে, ফুড প্রিজার্ভেশনের উপরে। এই কোর্সগুলো করতে পারে লেভেল 1 2 3 4, ওগুলো যেমন আমরা এখনও ওগুলো করছি। আমাদের যখন আমরা শুরু করি তখন তো এগুলো ছিল না, এখন এসছে। পর্যটন কর্পোরেশনে আছে, ওখানে ডিপ্লোমা করতে পারে, শর্ট কোর্স আছে, লং কোর্স আছে। প্রাইভেটলি কিছু ইনস্টিটিউট হয়েছে, এখানেও তারা যেতে পারে, এখান থেকেও তারা বিভিন্ন কোর্স করতে পারে। এটা তাদের জন্য অনেক ভালো হবে। জি, অনেক ধন্যবাদ আপু, আপনাকে। ভালো লেগেছে কথা বলে, শুভকামনা রইল, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।